আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, জড়িতদের বিচার হবে। আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। আয়নাঘর সিলগালা করার নির্দেশ। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে। নিহতের সংখ্যা ১,৪০০। জাতিসংঘের রিপোর্টের তথ্য। র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। দেশের ৭ থেকে ৮০০ আয়নাঘরের সবগুলোই খুঁজে বের করা হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতিসংঘের রিপোর্টের সবগুলো সুপারিশ বাস্তবায়নের আশ্বাস। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের হাজিরা। অক্টোবরের মধ্যে রায়ের বিষয়ে আইন উপদেষ্টার মন্তব্যে উষ্মা প্রকাশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। লন্ডনে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখেছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তারদের অনুমতি পেলে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। আলামত যাতে নষ্ট না হয় সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ আছে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। দায়িত্ব গ্রহণের ৬ মাস পর রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। আয়নাঘরের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন ভুক্তভোগীরা। আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে ৬ তারিখ ভোরে মানে ৫ তারিখে সে বানানো ৬ তারিখ ভোরে আমাদেরকে কোনো জানতে পারিনি বেঁচে ছিল for 8 years my daughter ওরাও জানতো না আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আমাকে ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আয়নাঘরে নির্যাতনের ভয়াবহতা শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রশ্ন রাখেন, মনুষ্যত্ববোধ বলে কি কিছু ছিল আওয়ামী লীগের? নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। গুমের তদন্ত করায় কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এসব অন্যায় অবিচারের কথা পাঠ্য বইয়েও উল্লেখ থাকতে হবে। খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নিয়ে
ডিজিএফআই যে আয়নাঘরে আটকে রেখেছিল তা শনাক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এলজিআরডি ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে টর্চার সেল দুটি চিনতে পারেন তারা। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফেসবুকে আলাদা দুটি পোস্টে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেন, গত জুলাই সাদা পোশাকে তুলে নেয়ার পর ডিজিএফআইয়ের যে টর্চার সেলে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলামকে, আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি শনাক্ত করেন তিনি। এছাড়া আরেকটি পোস্টে তিনি লেখেন, এই সেলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও রাখা হয়েছিল। জুলাই আগস্ট বিক্ষোভ দমনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনদের নির্দেশে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জেনেভায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল। নিরাপত্তা বাহিনীর হাতে 1400 জন নিহত হয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই গণঅভ্যুত্থান দমাতে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী, আওয়ামী লীগ দলীয় ক্যাডাররা নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে এ নিয়ে গেল বছর সেপ্টেম্বর মাসে তদন্ত দল পাঠায় জাতিসংঘ। প্রায় 5 মাসের তদন্ত শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি সাবেক সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগত বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। প্রতিবেদনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন আবু সাইদ। ক্ষমতায় থাকতেই শেখ হাসিনার সরকার ছাত্র জনতার উপর নৃশংসতা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমরা যেই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং টার্গেট ভিত্তিক হত্যাকাণ্ডের উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ও আন্তর্জাতিক অপরাধ। প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী নিহতের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল। এমনকি কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। Do things happen that shouldn't happen? Yes, they do. And as a result, they need to be investigated. বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি করা, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনোই না ঘটে তা নিশ্চিত করা। The country learns from this. র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির পাশাপাশি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বিচার খাতে সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনেরও পরামর্শ রয়েছে এতে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা ও ঢাকার বাইরে যে 7 থেকে 800 আয়নাঘর ছিল সবগুলোই খুঁজে বের করা হবে। আয়নাঘর কেন্দ্রিক সব গুম খুনের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত ছিল বলেও জানান তিনি। জাতিসংঘের রিপোর্টের সবগুলো সুপারিশে সরকার বাস্তবায়ন করবে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার আমলে দেশে বিদেশে সবচেয়ে সমালোচিত আয়নাঘর পরিদর্শনে যান। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সারা দেশে প্রায় 700-800 আয়নাঘর থাকার কথা জানিয়ে গত 15 বছরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের খুঁজে বের করার কথা সরকারের পক্ষ থেকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যত আয়নাঘর আছে
প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। এছাড়া জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত থাকার বিষয়ে কথা বলেন প্রেস সচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিডিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে। যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। চলমান যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে কারো যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। চলতি বছরের অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের 3 থেকে 4টি মামলার রায় হতে পারে। আইন উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উষ্মা প্রকাশ করেছে। ট্রাইব্যুনাল স্বাধীন সংস্থা, বাইরের কারো হস্তক্ষেপের সুযোগ নেই, মন্তব্য আদালতের। ভবিষ্যতে ট্রাইব্যুনাল নিয়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অক্টোবরের মধ্যেই জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 3-4টি মামলার রায় প্রকাশের আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এর একদিন পর বুধবার এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন সংস্থা, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কারো মন্তব্য গ্রহণযোগ্য নয়। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা সহ 12 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনও চূড়ান্ত না হওয়ায় 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। পরে 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে, 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আরও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহে শহীদ 57 সেনা কর্মকর্তাদের স্বজনরা অভিযোগ করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর থেকে আওয়ামী লীগের কাছ থেকে হুমকি পাচ্ছেন তারা। তাদের দাবি, ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের যেন মুক্তি না দেয়া হয়। রাজধানীতে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠনের কথাও জানান শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর 57 জন অফিসার শহীদ হন। উদ্ধার হয় 54 জনের মরদেহ।
এ ঘটনায় দুটি আলাদা মামলায় সর্বোচ্চ আদালত 139 জনকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে 228 জনের কারাদণ্ড বহাল রাখে। রায় ঘোষণার আগে পরে সব মিলিয়ে 54 জন আসামির মৃত্যু হয়। বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে বিডিআর বিদ্রোহ হত্যায় জড়িতদের মুক্তি না দেওয়ার দাবি জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দিয়ে দেয়া না হয়, এরপর থেকে আমরা আমাদের সদস্যের কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলা যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়। জেলখানায় বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর হুমকি দেয়া হচ্ছে তাদের। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠনের আত্মপ্রকাশও হয় এখানে। দাবি জানানো হয় 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন তার চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবেও তিনি আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় আসবে এর কোনো গ্যারান্টি নেই। বলেন, দেশ এখন গণতন্ত্র উদ্ধারের দ্বারপ্রান্তে। খুলনার শহীদ হাদিস পার্কে বুধবার বিকেলে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কোনো অনুপ্রবেশকারী যাতে বিএনপিতে ঢুকে দলকে নষ্ট করতে না পারে, চাঁদাবাজি না করতে পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক হবার আহ্বান জানান মেজর হাফিজ। বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় প্রধান সংস্কার হয়ে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল ও রকিবুল ইসলাম বকুল। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এই ক্ষেত্রে কোনো ধরনের আলসেমি দিলে এই দেশে জনগণ সহ্য করবে না। ছাত্ররা অনেক কৃতিত্ব নেয়, আমরা তাদেরকে কৃতিত্ব দেই। তারা যথেষ্ট সাহস দেখিয়েছে। যেই সংগ্রাম বিএনপি 17 বছর ধরে অব্যাহত রেখেছে, চূড়ান্ত পর্যায়ে এসে তারা যোগ দিয়েছে। কিন্তু সাথে সাথে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ফাইনাল পুশ না দিলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না। গত 17 বছরে দেশের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা না করে উল্টো সে ভারতে বসে আরও হত্যার নির্দেশ দিচ্ছে। বুধবার ধানমন্ডি থানা বিএনপির কর্মশালায় এসব কথা বলেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট।
বুধবার রাজধানীর ঝিগাতলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে ধানমন্ডি থানা বিএনপি। এই কর্মশালায় ৩১ দফা পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর ৩১ দফা বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাদি আমিন। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আর যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে বিএনপির ৩১ দফা পড়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। গত ১৬ বছর যেভাবে জনগণকে নিপীড়ন, নিষ্পেষণ, অত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই, বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্য এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনোদিনও জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না, মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না, সেটা কোনোভাবেই হবে না। ষড়যন্ত্রকারীরা এখনো লুকিয়ে আছে আপনার আমার মাঝখানে। ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লুকিয়ে আছে, সুযোগ পেলে তারা মাথা চারা দিয়ে উঠবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যতদিন এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো। অনুষ্ঠানে ধানমন্ডি থানার নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, কারোর জন্য দলের বদনাম হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের দলের বহু নেতা কর্মীরা আপনার কামরাঙ্গীরচর, হেমায়েতপুর, সাভার বাড়ি ভাড়া যখন শেষ হয়ে যায় তখন আপনার ধান খেতেও রাত্রি যাপন করেছিলেন। মফস্বলের নেতারা ঢাকা শহরে এসে উবার চালিয়েছেন, বাইক চালিয়েছেন কিংবা রিক্সা চালিয়েছেন। 17 বছরে বিএনপির 17 জন কর্মী এই দল ছেড়ে যায় নাই। বিএনপিকে কটাক্ষ করবেন না। গত 17 বছরে দেশের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানান ব্যারিস্টার অসীম। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, বিচার হতেই হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাজারে সয়াবিন তেলের দাম এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, নিত্যপণ্যের কোনো সংকট নেই, তাই রোজায় সমস্যা হবে না। এ সময় নৌপরিবহন বিষয়ক উপদেষ্টা বলেন, ভোজ্য তেলের জাহাজ বহির্নোঙরে থাকলেও খালাস করছেন না ব্যবসায়ীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাজারে থামছে না ভোজ্য তেলের কারসাজি, আমদানি হলেও খুচরা বাজারে মিলছে না সয়াবিন তেল। বুধবার সচিবালয়ে ভোজ্য তেলের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের সংকট রয়েছে, তবে তা শিগগিরই কেটে যাবে। এ সময় নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা জাহাজের তেল খালাসে গড়িমসি করছেন। যাদের যাদের লাইটারের আছে ওই যে কোম্পানি, ওরা নিজেদের জিনিস নিয়ে আনাচে কানাচে বসে আছে যাতে একটু বাজার ইয়ে তারপরে তারা যাবে। যেই কারণে লাইটারের কম হওয়ার কারণে whereas they are supposed to কি বলে আপনার আনলোড অ্যান্ড দেন গো ব্যাক, এটা হচ্ছে না বলে কিছুটা এখানে জ্যাম হয়ে আছে। আমি মনে করি না কোনো, as far as I am concerned, শিপিং মিনিস্ট্রির কথা তো বলছি, আমি মনে করি না যে এগুলো যদি খালাস হয়ে যায় তাহলে there will be any problem in the market. সরকার যে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে 175 টাকা, সেখানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে, যেটাও সয়াবিনের তেলের যে চাহিদা এটা কিছুটা অফসেট করতে সাহায্য করছে, কিছুটা পূরণ করতে সাহায্য করছে। আর সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। এই মুহূর্তে বাজারে যদি আপনারা দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে দাম বাড়বে না বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় সূত্রে যে আমরা তেল পাই, প্রায় 6 লক্ষ টন তেল ক্রুড আকারে ভারতে রপ্তানি হয়ে যেত। আমরা তার উপরে 25% রপ্তানি শুল্ক আরোপ করেছি, যার বিনিময়ে আমরা মনে করছি যে এই তেলটা স্থানীয় বাজারে চলে আসবে এবং আমাদের প্রচুর আমদানি
জন্য যে বৈদেশিক মুদ্রা ব্যবহার হয় সেটা সাশ্রয় হবে। আমদানিকৃত যত রোজগার নির্ভর যে পণ্যগুলো আছে এগুলো সম্বন্ধে আমার মনে হয় ইনশাল্লাহ আমি কোনো ধরনের অসুবিধা দেখি না, আমি নিম্নমুখী দেখি। বাজার নিয়ে গণমাধ্যমের কিছু তথ্য প্যানিক সৃষ্টি করে, তাই এ বিষয়ে আরো দায়িত্বশীল ভূমিকার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ না হলে মূল্যস্ফীতি কমবে না বলে মনে করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। সরকার বদল হওয়ার পরও কারওয়ান বাজার সহ অন্য বাজারে কারা চাঁদা তুলছে তা খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ভুল সময়ে ভ্যাট বাড়ানো সরকারের ভুল সিদ্ধান্তের পরিণতি কখনোই ভালো হবে না। রাজস্ব বাড়াতে হার না বাড়িয়ে ভ্যাট ট্যাক্সের আওতা বৃদ্ধির তাগিদ দেন আলোচকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2 বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির বৃত্তে পড়ে হাঁসফাঁস করছে নিম্ন আয়ের মানুষ। খরচ বৃদ্ধির সেই আগুনে ঘি ঢেলেছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত। বিস্কুট, জুস, পানীয় সহ দরকারি সকল খাদ্যপণ্যে নতুন করে বাড়ানো ভ্যাট অবিলম্বে প্রত্যাহার চান ব্যবসায়ীরা। ডেইলি 8 ঘন্টা কারেন্ট থাকে না, এবারে যে গ্যাস থাকে না, তো আমাদের তো সর্বদিক থেকে আমরা কট। এরপরে গভর্নমেন্ট আবার ঘাট চাপে ধরলো ট্যাক্স নিয়ে, তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করব? অ্যাডহক ভাবে ট্যাক্সের রেট, ভ্যাটের রেট, সাপ্লিমেন্টারি ডিউটি রেট যদি না বাড়িয়ে আমার মনে হয় যেভাবে চলতে দিন। এখন কমপ্লায়েন্ট কোম্পানিদের উপরে যদি আরো ভ্যাটের টাকা চাপায় দেওয়া হয়, যদি সাপ্লিমেন্টারি ডিউটির টাকা চাপায় দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে কিন্তু এখানে ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকবে না। প্রাণ আরএফএল গ্রুপের অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com আয়োজিত গোলটেবিল এই আলোচনায় অর্থনীতি বিশ্লেষকরা বলেন, রাজস্ব বাড়াতে অন্তর্বর্তী সরকারও বেছে নিয়েছে ভ্যাট বৃদ্ধির সহজ পথ। যে ভ্যাটের কথাটা নিয়ে যেটা আলোচনা হচ্ছে, এটা একটা ভুল সিদ্ধান্ত, ভুল সময়ে নেওয়া হয়েছে এবং তার পরিণতি কিন্তু আগামী দিনগুলোতে খুব একটা ভালো হবে তা কিন্তু নয়। এটা করার টাইম কি এরকম সময় ছিল যখন 2-2.5 বছর ধরে ইনফ্লেশনের অভিঘাতে আমাদের লো ইনকাম, মিডল ইনকাম, এবার বোধহয় হায়ার ইনকাম মানুষকেও ধরে ফেলেছে, ব্যবসায়ীদের তো ধরেছেই। তার রেভিনিউ কালেকশন হবে না। উনি ভাবছেন এটা দিয়ে উনি বিপদ থেকে বার হতে পারবে, কিন্তু উনি আরো ফার্দার বিপদে পড়বেন। অভিজ্ঞ কর কর্মকর্তারাও জানান, ব্যবসায়ী কিংবা এনবিআর কর্মকর্তা কেউই চায় না স্বয়ংক্রিয় কর ব্যবস্থা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও নেওয়া হয় না বাস্তবসম্মত পদক্ষেপ। আগে সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 1.5 কোটি টাকা প্রতি রাতে ওখান থেকে চাঁদা নিতেন। তো তাহলে এই এখন চাঁদাটা কারা নিচ্ছে এটা দয়া করে আপনারা একটু তো লেখেন আপনারা। এইগুলো যদি বন্ধ করা যায় এবং রাস্তায় যে ট্রাকে পরিবহনের যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায়, তাহলে দেখা যাবে যে এই পণ্যের যে মূল্য বা ইনফ্লেশনটা অনেকটাই কমে আসছে। রাজস্ব বাড়াতে লোক দেখানো পুরনো পদক্ষেপে আটকে না থেকে দীর্ঘমেয়াদী সংস্কারের তাগিদ দেন আলোচকরা। আগের সরকারের সময় যে ধরনের উদ্যোগগুলো, সেই একই উদ্যোগের ভিতরেই আমরা তাদেরকে ঘুরপাক খেতে দেখেছি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 48 জন, রংপুরে 2 আওয়ামী লীগ নেতা সহ 19 জন, খাগড়াছড়িতে 18, ময়মনসিংহে 22 ও সাভারে 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সব মিলিয়ে 24 ঘন্টায় সারা দেশ থেকে মোট 591 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 18 জনকে আটক করা হয়। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রোধে জেলায় জেলায় এই অভিযান অব্যাহত রয়েছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানায় পুলিশ। এদিকে ছাত্র জনতা হত্যা মামলায় সাভারে অভিযান চালিয়ে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কুটি মোল্লা সহ 20 জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে গাজীপুরেও। পটুয়াখালীতে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহে জেলা জুড়ে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 22 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। ধীরে ধীরে সব অস্ত্র উদ্ধার হবে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় আনসার ভিডিপির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 45তম জাতীয় সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশ গড়ার কাজে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এখনও রয়েছে। আনসার সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এই বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। ভালো কাজের স্বীকৃতির জন্য 156 জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। ডেভিল হান্ট
কতটুকু কার্যকরী হচ্ছে আপনারা যেহেতু গাজীপুরের পাশে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই। নতুন রাজনৈতিক দল গঠনে ছাত্র সমাজের মতামত নিতে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে সপ্তাহব্যাপী জনমত জরিপ কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 6টি বুথে ফর্ম পূরণের মাধ্যমে মতামত সংগ্রহ কর্মসূচি শুরু হয়। ফর্মের মাধ্যমে নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা, নতুন দলের নাম, মার্কা প্রভৃতি পরামর্শ জানতে চাওয়া হয়েছে। প্রথম দিনেই প্রায় 1 লাখ ফর্ম পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এর আগে অনলাইন ফর্মের মাধ্যমে 1.5 লাখেরও বেশি লোক তরুণদের নতুন দল সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন। মতামত সংগ্রহ শেষে 15 বা 16 ফেব্রুয়ারি জনসম্মুখে তা প্রকাশ করা হবে। রাজনৈতিক দল গঠনের আগে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। লে অফ হওয়া বেক্সিমকো অ্যাপারেলসের শ্রমিকদের বকেয়া ঈদের আগেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে বেক্সিমকো হাইটেক পার্ক বিষয়ক এক সভা শেষে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, দক্ষ শ্রমিকদের কর্মহীন করার ইচ্ছা সরকারের নেই। এ সময় জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্ট না হলেও বিচার হতো। আশা করি দ্যাটস ফাইনাল। সব ব্যাংকের এমডিরা আসবেন, তারা কোথা থেকে রিসোর্স সব ব্যাংকে পুল করে যা টাকাটা এখনো ক্যালকুলেশনে আসবে, সেই টাকাটা যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে এই মাসের মধ্যেই ইনশাল্লাহ। তার মানে রোজার আগেই এটা আমরা পাওনাগুলো দিয়ে দিতে চাই। আমি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, বিচার হবে, সেই রিপোর্ট ও নো রিপোর্ট। জাতিসংঘের রিপোর্ট হলেই যে বিচার হবে, না হলে হবে না, এই কমিটমেন্ট তো আমাদের নাই। যারা অন্যায় করেছে, দোজ হু আর রেসপন্সিবল ফর ইট, তাদের বিচার হইতেই হবে। যদি তাদের বিচার না হয়, তাহলে এই যে আপনাদের মতো ইয়াংরা রক্ত দিল, এটা জবাব কে দিবে? দাবি মেনে নেওয়ার আশ্বাসে 6 ঘণ্টা পর সচিবালয়ের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এতে যোগ দেন। পরে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দেন তারা। দুপুর 12:30টার কিছু পরে শিক্ষা ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে তারা স্লোগান দেন। স্বাধীন কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দ্রুত পুনর্বহালের দাবি জানান তারা। পরে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভারতের সঙ্গে হাত মিলিয়ে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তের আশ্বাস দেন তিনি। আপনাদেরকে এভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতিক্রমে তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং আপনারা প্রত্যেকে সচেতন এবং সজাগ থাকুন, এখানে যেন কোনো প্রকারের কোনো ষড়যন্ত্র না হতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, জড়িতদের বিচার হবে। আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। আয়নাঘর সিলগালা করার নির্দেশ। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে। নিহতের সংখ্যা 1400। জাতিসংঘের রিপোর্টের তথ্য। র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। দেশের 7 থেকে 800 আয়নাঘরের সবগুলোই খুঁজে বের করা হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতিসংঘের রিপোর্টের সবগুলো সুপারিশ বাস্তবায়নের আশ্বাস। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের হাজিরা। অক্টোবরের মধ্যে রায়ের বিষয়ে আইন উপদেষ্টার মন্তব্যে উষ্মা প্রকাশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। লন্ডনে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখেছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তারদের অনুমতি পেলে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।